তাদের একটি পবিত্র দায়িত্ব ছিল। তারা যেহেতু ট্রানজিশনাল পিরিয়ডের সরকার, পাওয়ার ট্রান্সফারটাকে তারা স্বচ্ছ এবং গ্রহণযোগ্য করা ছিল তাদের দায়িত্ব। কার্যত এই দায়িত্ব তারা পালন করতে পারেননি, এই দায়িত্বে পালনে তারা ব্যর্থ হয়েছে। ফলে জাতির মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল জুলাই গণ অভ্যুত্থান এবং সীমাহীন ত্যাগের মধ্য দিয়ে, কার্যত সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন এই নির্বাচনের মাধ্যমে হয়নি। এই নির্বাচনকে সুষ্ঠু হতে দেওয়া হয়নি। এখানে ব্যাপক ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের একজন উপদেষ্টার মুখ থেকেই তার স্বীকৃতি এসেছে। তিনি প্রথম রাজসাক্ষী। প্রফেসর ডক্টর ইউনূস তিনি যুক্তরাজ্য সফর করেছিলেন। সফরে যাওয়ার একদিন আগে জাতির সামনে ভাষণ দিয়ে তিনি বলেছিলেন নির্বাচনটি অনুষ্ঠিত হবে এপ্রিল মাসের প্রথমার্ধে এবং নির্বাচন কমিশন তার উদ্যোগ গ্রহণ করবে, বাস্তব পদক্ষেপ গ্রহণ করবে। তিনি গেলেন। সেখানে বর্তমানে যিনি প্রধানমন্ত্রী, তখন তিনি জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, তার সাথে বসলেন। বসে তিনি দেশে না এসে তার পক্ষ থেকে সেখানে একটা জয়েন্ট প্রেস স্টেটমেন্ট করা হলো। তিনি যে ঘোষণা দিয়ে গেলেন মাত্র 4 দিন আগে, এটিকে বদলে দিয়ে তিনি বললেন যে এই নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেও হতে পারে। আমরা এটার তখনই প্রতিবাদ করেছিলাম যে বিদেশের মাটিতে বসে দেশের নির্বাচনের ডেট কেন ঘোষণা করতে হবে। 2 নম্বর, বিএনপি একমাত্র স্টেক হোল্ডার নয়, এখানে আরও নিবন্ধিত তখন 39টা বা 41টা দল ছিল। তাদের সাথে বিভিন্ন পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বসেছেন, তার উপদেষ্টারা বসেছেন, কথা বলেছেন। এই সব কিছুর পরেই তো তিনি একটা ঘোষণা দিয়ে বিদেশ গিয়েছিলেন। তিনি কারোর সাথে কথা না বলে শুধু একটা দলের নেতার সাথে কথা বলে সেটা কেন বদলাতে যাবেন? এইটাকে আমরা একটা অসুস্থ প্র্যাকটিস বলে উল্লেখ করেছিলাম এবং বলেছিলাম যে তিনি একটা ভুল বার্তা জাতিকে দিয়ে এসেছেন। তারই ধারাবাহিকতায় নির্বাচনী ইঞ্জিনিয়ারিং হয়েছে। এখন শুধু বিগত ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টাই নয়, বরঞ্চ স্বয়ং সরকারেরই একজন প্রতিমন্ত্রী তিনিও বলে ফেলেছেন যে আন্দোলন করেছে ছাত্র যুব সমাজ, আমরাও ছিলাম, তবে প্রফেসর ডক্টর ইউনূস ক্যাপ্টেনের হাতে যুক্তরাজ্যে গিয়ে তিনি ট্রফি তুলে দিয়ে এসেছেন। ট্রফি যদি ওখানেই তুলে দেওয়া হয় তাইলে আর নির্বাচন থাকলো কোথায়? এর মাধ্যমে এটা প্রমাণিত হয়ে গেল যে নির্বাচনে যোগ সাজসের মাধ্যমে ব্যাপক অনিয়ম করে জনগণের প্রত্যাশার কবর রচনা করা হয়েছে। যারা ভোট দিতে এসেছেন তাদের 68% উপরে জনগণ হার পক্ষে ভোট দিয়েছে গণভোটে। আর বিগত সরকারের যে উপদেষ্টা বলেছিলেন যে আমরা তাদেরকে মেইন স্ট্রিম হতে দেইনি, তাদের 168টা পাওয়ার কথা ছিল, আমরা 100টা কেটে নিয়েছি, তাদেরকে 68তে আমরা বেঁধে দিয়েছি। ইতিহাস হয়তো একদিন এই নির্বাচনের পোস্টমর্টম করবে। সেদিন আরও চুলচেরা অনেক জিনিস বের হয়ে আসবে। তবে আমাদের ঐক্য বাংলাদেশের জনগণের দেশ পরিচালনার দায়িত্বে গেল কি গেল না, এটা আমাদের বড় আফসোসের জায়গা নয়। আমাদের বড় আফসোসের জায়গা জনগণের আকাঙ্ক্ষার যে মৃত্যু হলো এই জায়গাটা। এই ধরনের ইলেকশনই শেষ ইলেকশন নয়। এই মার্কা ইলেকশনই 2008 সালেও হয়েছিল। তো 2008 সালে বোঝাপড়ার মধ্য দিয়ে পিছনের দরজায় যারা প্রবেশ করে ক্ষমতার মসনদে আরোহণ করেছিলেন তারা তো তাদের পরিণতি বহন করে বিদায় নিয়েছেন। এখনও যদি কেউ এরকম করে থাকেন এবং যদির কোনো অবকাশ নাই, ইতিমধ্যে তা প্রমাণিত, তাহলে তাদের পরিণতিও ভিন্ন কিছু হওয়ার কথা নয়। কারণ মূল জাস্টিস আল্লাহ তাআলার হাতে। আল্লাহর বিচার কখনো পক্ষপাতিত্বমূলক হয় না।
যার যেটা পাওনা আল্লাহ তাকে সেটা সমঝিয়ে দেন, বুঝিয়ে দেন। আমাদের আফসোসের জায়গা হচ্ছে 54 বৎসর বাংলাদেশের জনগণের ভোটের অধিকার আর কতদিন এইভাবে চূড়াবালিতে হামাগুড়ি খাবে? আমরা সেই সুস্থ রাজনীতির ধারায় হাঁটছি বলেই এত বড় দলীয় বা জোটগত ক্ষতি আমরা মেনে নিয়েছি বৃহত্তর স্বার্থে। এবং আমরা প্রথম দিনই আমরা 2টি শপথ নিয়েছি, সংসদ সদস্য হিসাবে এবং সংস্কার পরিষদের সদস্য হিসাবে। আফসোস, বর্তমান সরকারি দল তারা একটা নিয়েছেন, দ্বিতীয়টা নেননি। কি নেননি আপনারা জানেন। তারা বললেন গণভোট অবৈধ, এবার আবার বলছেন ফ্যাক্টাম ভ্যালিড। কি তালবেতাল কারবার, কিছুই বুঝি না। গণভোট যদি অবৈধ হবে তাইলে সেই গণভোটের প্রস্তাব আপনারাই করেছিলেন কেন? এইটাও তো আপনারা ইতিমধ্যে স্বীকার করেছেন, কারণ এই সত্যও তো গোপন করতে পারবেন না। সেদিন সংস্কারের জন্য গঠিত ঐকমত্য কমিশনে যা আলোচনা হয়েছে তা লাইভ কাস্ট হয়েছে, দেশ এবং দুনিয়ার মানুষ জানে, এটা লুকানোর কোনো সুযোগ নেই। এই জন্য তারা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে এই প্রস্তাবটা তারাই প্রথম করেছে। দ্বিতীয়ত, নির্বাচনী প্রচার অভিযানে আমরা একটু বেশি জোর দিয়েছি গণভোটের উপরে, হা বলার উপর। ওনারাও কথা বলেছে, ভোট চেয়েছে হার পক্ষে। তাহলে এখন এসে আপনারা অবৈধ বলছেন। তাদের মধ্যে 2-1 বলে ফেলেছেন এটা নির্বাচনের সময় কিছু কথা বলতে হয়। হোয়াট ডাজ ইট মিন? এর অর্থ হচ্ছে এইভাবেই জনগণকে ধোঁকা দিতে হয়। আমরা সেই ধোঁকা প্রতারণার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা এটাকে প্রত্যাখ্যান করি এবং ঘৃণা করি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আল্লাহ তাআলার মেহেরবানি, ফেব্রুয়ারি মাসটা 28 দিনে হওয়ার কারণে একটা দিন আমরা শেষমেশ পেয়ে গেলাম, 15 তারিখ। সেই দিনেই আমরা নোটিশ মুভ করলাম। নোটিশ আলোচনার জন্য স্থির হলো যে এই নোটিশের উপরে আলোচনা হবে। আলোচনা হলো, তারপরে সরকারি দল তাদের 2/3 মেজরিটির বলে তারা এটাকে নাকচ করে দিল। শেষ পর্যন্ত স্পিকার এটাকে টকড আউট করে দিলেন। আমরা খুব আশাহত হলাম। স্পিকার তার প্রথম দিনের ভাষণে বলেছিলেন তিনি এখন কোনো দলের নন, তিনি গোটা জাতির অভিভাবক, এই সংসদের অভিভাবক। সেই হিসাবে তিনি নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। কিন্তু আমরা এখানে নিরপেক্ষ জাজমেন্ট পেলাম না পাওয়ার কারণে সংসদ থেকে আমরা মনের কষ্ট নিয়ে এবং জনগণের দেওয়া দায়িত্ব পালন সংসদের ভিতরে পালন করতে সুযোগ না দেওয়ার কারণে আমরা বাধ্য হয়ে ওয়াকআউট করে আমরা সাংবাদিক ভাইদের মুখোমুখি হই, দেশবাসীকে আমরা বিষয়টা অবহিত করি। যে যে জায়গায় সংবিধানের বর্তমান অবস্থানকে পরিবর্তন করার জন্য অধ্যাদেশ জারি হয়েছে, সেই জায়গাগুলো বিএনপি বদলাতে চায় না। অর্থাৎ ওই জায়গাগুলো রেখে দিয়ে ফ্যাসিবাদী কায়দায় তারা হয়তো দেশ চালাতে চায়। 133টা সংসদে উত্থাপিত হয়েছে, এটা সংসদের প্রপার্টি, সংসদেই আলোচিত হতে হবে। এরপরে তার ভাগ্যে যেটা হবে, আপনারা যদি যথাযথ যুক্তি আসার পরেও 2/3 বলে কিছু করতে চান করবেন, জনগণ তখন দেখবে, বিচার করবে। কিন্তু সংসদের টেবিলে এটা আনতে হবে। কিন্তু শেষ দিনে এসে দেখি না, এখানে কাটছাট করে আমাদের সামনে যে আলোচ্যসূচি দেওয়া হয়েছে সেখানে একটা মাত্র বাকি, সেটা ছিল ধূমপান সংক্রান্ত বিষয়, আর নাই। আমরা পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে জানতে চাইলাম কি হলো। মাননীয় স্পিকার, আপনার সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটিতে এই সিদ্ধান্ত হয়েছে, আপনি এখনও এখানে সভাপতিত্ব করছেন, তাহলে সেগুলো আসছে না কেন? তখন তিনি ফ্লোরের দিকে তাকালে আইনমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে এটার জবাব দেওয়া শুরু করলেন। অযৌক্তিক জবাব, যেটার মধ্যে কোনো যুক্তি নেই। গায়ের জোরে এটাকে চাপিয়ে দেওয়ার যখন শেষ অবস্থান নিয়ে ফেললেন মাননীয় স্পিকার সাহেব, তাদের কথায় যখন তিনি রাজি হয়ে গেলেন, আমরা তখন বাধ্য হয়ে আবার সংসদ থেকে ওয়াকআউট করব। যত সব অবিচার করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে, মানুষকে ডিফেম করা হয়েছে, স্বয়ং এর ভিকটিম
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হয়েছেন, আমাদের নেতৃবৃন্দ হয়েছে, অনেকেই হয়েছেন, সীমাহীন মানুষ এই অবিচারের শিকার হয়েছে। সেই জায়গায় স্বাধীন বিচারালয়ের আলাদা সচিবালয় হবে, এইটা টেকিয়ে দেওয়া হলো। অলরেডি এটা উদ্বোধন হয়ে গেছে, সাবেক প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমদ এটা উদ্বোধন করে গেছে, সেইটা টেকিয়ে দেওয়া হলো। তার মানে বিচারকে আর স্বাধীনভাবে চলতে দেওয়া হবে না। আগের সেই ফেসিবাদী কায়দায় এখন ডিকটেশনের আন্ডারে বিচার চালানো হবে। এই বোঝাপড়ার মধ্য দিয়ে মানুষকে হত্যা করা হবে, যাবজ্জীবন শাস্তি দেওয়া হবে, বেজ্জত করা হবে, সম্পদ লুণ্ঠন করা হবে, লুণ্ঠিত সম্পদকে লুণ্ঠনকারীর জন্য হালাল করে দেওয়া হবে। সেই বিচার তো চায় না, বরঞ্চ 24-এর মূল স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার সর্বক্ষেত্রে চাই, বৈষম্য থেকে বের হতে চাই। সেই জায়গায় এটাকেও তারা জবাই করলেন। তো দলীয় ভিত্তিতে যখন বিচারক তৈরি হবে, তখন বিচারপতি খায়রুল হক তৈরি হবে, বিচারপতি শামসুদ্দিন মানিক তৈরি হবে, শপথবদ্ধ রাজনীতিবিদ বিচারপতি এনায়েতুর রহিম তৈরি হবে। ওইটাই হলো দলীয় ভিত্তিতে বিচারক নিয়োগের কুফল। এগুলা যখন বিদ্যমান থাকবে, আমরা আশঙ্কা করছি অতীতের ফ্যাসিজমের চাইতে আগামীর ফ্যাসিজম হবে আরও ভয়াবহ। এই জন্যে আমরা বলতে বাধ্য হয়েছি, যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে, সেদিন থেকে এই নূতন ফ্যাসিজমের যাত্রা শুরু হয়েছে। সবগুলো নিয়ে জাতির সাথে একটা লুকোচুরি চলতেছে। ডেমোক্রেটিক যত প্রতিষ্ঠান ছিল সব ধ্বংসের পায়তারা শুরু হয়ে গেছে। প্রশাসক বসানো হচ্ছে, খেলার ময়দান, ক্রিকেট বোর্ড, সেই জায়গায়ও লোভ সামলাইতে পারলেন না। সেখানে কেউ বাপের তালিকায় আর কেউ স্বামীর তালিকায়, কেউ অপেক্ষমান তালিকায় ছিলেন, তিনি বাইয়ের তালিকায়। এইরকম করে ক্রিকেট বোর্ডটাকে পর্যন্ত দলীয়করণ করে ফেলা হলো। জাতি মনে করে স্পষ্টত আপনারা এগুলা ভুলের মধ্যে লিপ্ত আছে, আপনারা এই ভুল থেকে বের হয়ে আসেন। প্রথমে গণভোটের গণরায়কে মেনে নিন, তার জন্য উপযুক্ত পদক্ষেপ নিন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব এটা বাস্তবায়নে। এরপরে যে অধ্যাদেশগুলো জারি করা হয়েছিল ফ্যাসিজম থেকে দেশের শাসন ব্যবস্থাকে মুক্ত করার জন্য, সেইগুলো আপনারা কথা দিয়েছেন বিল আকারে আনবেন, জন আকাঙ্ক্ষার আলোকে আনেন। আমরা বলবো যেভাবে ওই অধ্যাদেশে ছিল তার চাইতে চুল পরিমাণ পিছনে যেন না যায়, সামনে আগানোর যদি কিছু থাকে সেটাকে আমরা সাধুবাদ জানাবো। কিন্তু জনগণের উপরে ফ্যাসিজম কায়েম করার জন্য সামান্য কোনো ময়লা আবর্জনা যদি থাকে সেটা আমরা মানব না। ট্রেজারি বেঞ্চ থেকে একজন বলেছিলেন যে সমাজে অনেক ময়লা আছে, এগুলো পরিষ্কার করতে হবে। তিনি বলেছিলেন সমাজ পরিচ্ছন্ন আছে, ময়লা এখানে আছে। এই জায়গা পরিষ্কার হয়ে গেলে সমাজও পরিষ্কার হয়ে যায়। উই ডু বিলিভ, আমরা এটা সাপোর্ট করি। এই সংসদের 300 জন মানুষের মন যদি দেশবাসীর জন্য উন্মুক্ত হয়ে যায়, দায়িত্বশীল হয়ে যায়, বাংলাদেশ বদলে যাবে ইনশাআল্লাহ। আসুন, সংকটকালে লুকোচুরি নয়, আমরা বারবার নোটিশ দিয়েছি, এই নোটিশগুলো আলোচনায় আসে না। জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, সার সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এগুলো নিয়ে আলোচনা করি। এগুলো আলোচনা করা পছন্দ না, শুধু লুকোচুরি। ভাই, এগুলো তো সব আপনাদের সৃষ্টি না, এটা গ্লোবাল প্রবলেমের কারণে তৈরি হয়েছে। আমরা বুঝি না এগুলো, আমরা তো মানুষ, আমরা খোলা মনেই তো সবাই মিলে চাই যে সমাধান বের হয়ে আসুক। আমরা এখনও আহ্বান জানাবো সংসদের বাইরে আসুন, খোলা মনে আলোচনা করে জাতীয় সংকট উত্তরণে আমরা একসাথে কাজ করি। এ দেশ তো আমাদের দেশ।